তো এই যে কোয়েশ্চেনগুলো আমাকে পাঠিয়েছে আমারই এক ছাত্র, নাম দেবনাথ ঘরামি। টেস্ট পেপারের বিভিন্ন জায়গা থেকে কিছু আনকমন বা একটু অন্য রকমের প্রশ্ন সেগুলোই ও খুঁজে খুঁজে পাঠিয়েছে। তোমরাও এরকম পাঠাতে পারো। এই ভিডিওতে থাকছে ওই প্রশ্নগুলোরই পরবর্তী অংশ। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 3 নাম্বারের আছে। ক্রোমোজোম, ডিএনএ ও জিন, দেখো ব্যাপারটা অনেকটা ঠিক একটা স্কুল বাড়ি, স্কুলের মধ্যে ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে তোমরা স্টুডেন্টরা রয়েছো, সেই রকম। অর্থাৎ কোষের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন ফাইবার, তার মধ্যে আছে ক্রোমোজোম। নিউক্লিয়ার ফাইবার থেকেই বা ক্রোমাটিন ফাইবার থেকেই তৈরি হয় ক্রোমোজোম। ক্রোমোজোমের যে নিউক্লিয় প্রোটিন অংশটা বাদ দিলে যেটা থাকে, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। সেই নিউক্লিক অ্যাসিডের মধ্যেই ডিএনএটা বেশিরভাগ পরিমাণ ডিএনএ, এবং ডিএনএর এক একটা অংশ ঠিক যেমন ক্লাসরুমের টেবিল, চেয়ার, বেঞ্চ, পাখা, ফ্যান, লাইট এগুলো বাদ দিলে ছাত্ররা বা স্টুডেন্টরা পড়ে থাকে, সেই রকম ডিএনএর মধ্যে কিছু ফাংশনাল অংশ থাকে। স্টুডেন্টরা যেমন একটা ক্লাসরুমের ফাংশনাল অংশ, তেমনি ডিএনএর যে ফাংশনাল অংশগুলো সেগুলো হচ্ছে জিন। তাহলে ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। ডিএনএর এক একটা অংশ যেগুলো কার্যকরী গঠনগত কার্যগত বৈশিষ্ট্যের কার্যকরী একক হিসেবে কাজ করে, সেগুলোকে বলা হয় জিন। পরের প্রশ্ন, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিভাবে মিয়োসিস বিভাজনের কারণে ধ্রুবক থাকে? ঠিক আছে, তাহলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা প্রত্যেকটা প্রজাতির আলাদা। যেমন মানুষের ক্রোমোজোম সংখ্যা 46 বা 46, শিম্পাঞ্জির ক্রোমোজোম সংখ্যা 48, একটা ড্রসোফিলা মাছির ক্রোমোজোম সংখ্যা শুধু 8 বা 4 জোড়া। সেগুলো ধ্রুবক থাকে, মানে কনস্ট্যান্ট থাকছে। মানে মানুষেরটা যেমন যুগ যুগ ধরে 46টাই আছে, শিম্পাঞ্জির যুগ যুগ ধরে 48টাই আছে। কি করে থাকছে? তো থাকার কারণটাই হচ্ছে, যেটা আগেরবার বলেছিলাম, মিয়োসিস কোষ বিভাজনের ফলে যে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, সেগুলির মধ্যে ক্রোমোজোম সংখ্যাটা হাফ হয়ে যায়। অর্থাৎ ধরা যাক মানুষের ক্ষেত্রে, মানুষের সমস্ত দেহের ক্রোমোজোমগুলো হচ্ছে 46 বা 23 পেয়ার্স। তো সেখানে এই 46টা ক্রোমোজোমের মধ্যে মানুষের দেহে যখন শুক্রাণু উৎপন্ন হচ্ছে তখন 46-এর অর্ধেক 23, আর যখন ডিম্বাণু উৎপন্ন হচ্ছে তখনও 46-এর অর্ধেক 23। তাহলে শুক্রাণুতে 23টা ক্রোমোজোম আর ডিম্বাণুতেও 23টা ক্রোমোজোম। এইবার শুক্রাণু ডিম্বাণু যখন মিলিত হচ্ছে জননের সময়, তখন 23 + 23 অর্থাৎ n + n এগেইন 2n সংখ্যক ক্রোমোজোম বা ডিপ্লয়েড ক্রোমোজোম, অর্থাৎ 23 + 23 46টা ক্রোমোজোম আবার ফিক্সড বা কনস্ট্যান্ট থাকছে। তো এইভাবেই মিয়োসিস ক্রোমোজোম সংখ্যাটাকে হাফ করে দেয় বা অর্ধেক করে দেয় বলেই প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য নিরূপণ করো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 5C যুক্ত শর্করা, অর্থাৎ 5 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট। তোমরা প্রথমে তাহলে লেফট সাইডে 5C যুক্ত শর্করা কথাটা লিখে নেবে, তারপরে তার ভিত্তিতে পার্থক্যটা লিখবে। যেমন ডিএনএর ক্ষেত্রে 5C বা 5 কার্বন যুক্ত শর্করাটা হলো ডিঅক্সিরাইবোজ, আর আরএনএর ক্ষেত্রে 5C যুক্ত যে কার্বনটা থাকে সেটা হলো রাইবোজ, অর্থাৎ রাইবোজ শর্করা, আর ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ শর্করা। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা পিরিমিডিন ক্ষারকের প্রকৃতি, সেখানেও তোমরা বাঁদিকে বা লেফট সাইডে আগে বৈশিষ্ট্যটা লিখে নেবে, তারপরে পার্থক্যটা করবে। পিরিমিডিন ক্ষারক ডিএনএর ক্ষেত্রে থাকে থাইমিন, এবং আরএনএর ক্ষেত্রে পিরিমিডিন ক্ষারকটা থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। তাহলে এই দুটো বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্যটা হয়ে গেল। পরের প্রশ্ন, শরীরে সৃষ্টি হওয়া টিউমারের সঙ্গে কোষ বিভাজনের সম্পর্ক স্থাপন কর। কোষ বিভাজনের শুরুতে যে কোষ চক্র পড়েছিলে, সেই কোষ চক্রে কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করার কথা তোমরা পড়েছিলে। এই কোষ বিভাজন নিয়ন্ত্রণের সঙ্গে থাকে নিয়ন্ত্রণকারী কিছু জিন থাকে। তা কোষ চক্র যদি কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করতে না পারে, অর্থাৎ কোষ বিভাজন ইন্টারফেস দশায় যাচ্ছে না, ক্রমাগত বিভাজিত হয়ে চলেছে কোষগুলো, তখন নির্দিষ্ট কোনো জায়গার কিছু কোষ সংখ্যায় এত বেড়ে যেতে থাকে যে সেই জায়গাটা ফুলে ওঠে, একেই বলে টিউমার। তাহলে শরীরে সৃষ্টি হওয়া কোষ বিভাজনের সঙ্গে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সম্পর্কিত, এইটুকু বললেই হবে। নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য নিরূপণ করো।
প্রথম বিষয়টা হচ্ছে সম্পাদনের স্থান। তাহলে মাইটোসিস যেখানে সম্পাদন হয় সেটা হলো দেহকোষ, এবং মিওসিস যেখানে সম্পাদন হয় সেটা হলো জনন মাতৃকোষ, অর্থাৎ শুক্রাণু মাতৃকোষ এবং ডিম্বাণু মাতৃকোষ। উৎপন্ন কোষের সংখ্যা, এটাও তোমরা জানো, পার্থক্য এটা লিখবে। মাইটোসিসের ক্ষেত্রে একটি কোষ থেকে দুটি কোষ উৎপন্ন হয়, মিওসিসের ক্ষেত্রে একটি কোষ থেকে চারটি কোষ উৎপন্ন হয়। ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি, মাইটোসিস এবং মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম বিভাজনের যে প্রকৃতি, সেখানে মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে বা ধ্রুবক থাকে, মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। চলে আসছি তারপরের প্রশ্নে। মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কিত নিচের ঘটনাগুলি ব্যাখ্যা করো। দুটি ঘটনা দেওয়া আছে, দেখো। প্রথমটা স্পাইরালাইজেশন। এই স্পাইরালাইজেশন মানে হচ্ছে স্পাইরাল হচ্ছে, অর্থাৎ পেঁচিয়ে যাচ্ছে। কে পেঁচিয়ে যাচ্ছে? মাইটোসিসের প্রোফেজ দশা যখন শুরু হচ্ছে, মাইটোসিস বলো বা মিওসিস বলো, প্রোফেজ দশার শুরুতে দেখা যায় যে নিউক্লিয় পর্দা যেমন অবলুপ্ত হচ্ছে, নিউক্লিওলাস অবলুপ্ত হচ্ছে, সেই সঙ্গে ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন জালকগুলো ক্রমশ নিজেদের চারপাশে নিজেরাই প্যাঁচ পাকিয়ে যাচ্ছে, প্যাঁচ খেয়ে যাচ্ছে। একেই বলা হয় স্পাইরালাইজেশন। এই পদ্ধতিতে ক্রোমাটিন জালক থেকে ক্রোমোজোম তৈরি হয়। পরেরটা দেখো, যে ক্রোমোজোমের চলন। এই ঘটনাটির ব্যাখ্যা মানে হলো এটি মাইটোসিস হোক বা মিওসিস হোক, কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ঘটতে দেখা যায়। এক্ষেত্রে যে ক্রোমোজোমগুলি থাকে একদম কোষের বিষুব অঞ্চলে, সেগুলো ক্রমশ ক্রোমোজোমের দুই দিকের দুই বিপরীত মেরুর দিকে গমন করে। এটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, এটাই অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। তা এই যে দুই বিপরীত মেরুর দিকে ক্রোমোজোমগুলি গমন করে, এটাকেই বলা হয় ক্রোমোজোমের চলন। এর কারণ ব্যাখ্যা, অর্থাৎ এক্ষেত্রে যে বেমতন্তুগুলি ক্রোমোজোমগুলিকে সঙ্গে যুক্ত থাকে, সেই বেমতন্তুগুলি দৈর্ঘ্যে ছোট হতে থাকে এবং ক্রোমোজোমগুলির মধ্যবর্তী স্থানে ইন্টারজোনাল তন্তু তৈরি হয়। তাই এই রকম ক্রোমোজোমাল চলন বা ক্রোমোজোমের চলন ঘটে। পরের প্রশ্ন, বিসদৃশ্যটি লেখো এবং সেটি কেন বিসদৃশ্য তা বুঝিয়ে বলো। কেন বিসদৃশ্য সাধারণত পরীক্ষায় আসে না, ওটা আমি ইচ্ছে করে ঢুকিয়ে দিয়েছি। তো বিসদৃশ্য হচ্ছে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, যেটা চোখের প্রতিবিম্ব তৈরি করার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, কিন্তু লেন্স, ভিট্রিয়াস হিউমার এবং রেটিনা এই তিনজন এই চোখের প্রতিবিম্ব তৈরি করার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, কিন্তু কোরয়েড তা নয়, সেই জন্য কোরয়েড বিসদৃশ্য। এর পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি পরবর্তী যে অধ্যায় আছে, অর্থাৎ নার্ভাস সিস্টেম। সেখান থেকে দেবনাথ পাঠিয়েছে কিছু। হঠাৎ পায়ের নিচে কাঁটা বিঁধলে পা তৎক্ষণাৎ মাটি ছেড়ে ওপরে উঠে আসে, এখানে প্রতিবর্ত চাপের একটি শব্দচিত্র প্রস্তুত করো। শব্দচিত্র বা ওয়ার্ড ডায়াগ্রাম মানে হচ্ছে কিছু শব্দ বা ওয়ার্ড লিখে লিখে যে চিত্রের আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ সত্যিকারের কোনো ছবি আঁকতে হবে না, তোমাদের শুধু শব্দ লিখে লিখে যে ছবিটা তৈরি করার দরকার সেটাকেই বলা হয় শব্দচিত্র। এখানে শব্দচিত্র লিখতে গেলে তাহলে প্রথমে লিখতে হবে পায়ের নিচের ত্বকে গ্রাহক অবস্থিত গ্রাহক, তারপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিতে হবে যে গ্রাহক থেকে সংবেদী স্নায়ু বা সংজ্ঞাবহ স্নায়ু, তারপরে অ্যারো দিয়ে লিখবে যে প্রতিবর্ত চাপের যে কেন্দ্র অর্থাৎ স্নায়ু কেন্দ্র, সুষুম্না কাণ্ডের মধ্যে অবস্থিত স্নায়ু কেন্দ্র। এইভাবে লিখবে যে গ্রাহক থেকে সুষুম্না কাণ্ডের মধ্যে অবস্থিত স্নায়ু কেন্দ্র, সুষুম্না কাণ্ডের মধ্যে অবস্থিত স্নায়ু কেন্দ্র থেকে আবার অ্যারো দিয়ে তারপরে তোমরা লিখবে চেষ্টীয় স্নায়ু বা আজ্ঞাবহ স্নায়ু। তারপর সেই আজ্ঞাবহ স্নায়ু থেকে লিখবে যে পায়ের পেশি বা পায়ের মাসল, সেই পায়ের মাসল হলো কারক অঙ্গ। তাহলে সেই পায়ের মাসলে যখন আজ্ঞাবহ স্নায়ু থেকে উদ্দীপনাটা আসছে, তখন পা ঝটকা মেরে, মাসলের সংকোচনের ফলে ঝটকা মেরে পা মাটি থেকে ওপরে উঠে আসছে। এইভাবে পরপর অ্যারো দিয়ে দিয়ে শুধু শব্দগুলো লিখবে যে গ্রাহক থেকে কারক পর্যন্ত যে যে অংশগুলো এই প্রতিবর্ত ক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করছে। তারপরে দেখো, কোনো কারণে রক্তে থাইরক্সিন হরমোনের মাত্রা হ্রাস পেলে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিতে যেসব ঘটনাগুলি ঘটবে সেগুলি ক্রমান্বয়ে লেখো। থাইরক্সিনের মাত্রা হ্রাস পেলে প্রধানত দুটি জায়গা সক্রিয় হয়ে উঠবে। একটা হলো পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে সক্রিয় করার জন্য থাকবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন সেটা নিঃসৃত হবে। সেই হরমোনের প্রভাবে পিটুইটারি গ্রন্থি
করবে কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH হরমোন নিঃসৃত করবে। তাহলে এই দুটি জায়গা থেকে দু রকমের হরমোন নিঃসরণ হবে, যাতে থাইরয়েড গ্রন্থি তার থাইরক্সিনের উৎপাদন এবং নিঃসরণ আবার বৃদ্ধি করতে পারে। এছাড়া সঙ্গে বলতে পারো যে থাইরক্সিন কমে গেলে রক্তে, যেহেতু থাইরক্সিন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাহলে শর্করা বিপাক হবে না। অর্থাৎ শর্করা বিপাক না হলে তখন কোষের মধ্যে শর্করার বিপাক হচ্ছে না, তার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। তাহলে একটা ইনডিরেক্ট প্রভাব পড়বে ইনসুলিন হরমোনের ওপর। তার ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে চেষ্টা করে, সুতরাং এখানে ইনসুলিন হরমোনের যে উৎস গ্রন্থি অর্থাৎ অগ্নাশয় গ্রন্থির ওপরেও একটা প্রভাব পড়বে, এবং এইভাবে বিভিন্ন অন্যান্য গ্রন্থির ওপরেও কিছু না কিছু পরোক্ষভাবে প্রভাব একটা পড়বেই থাইরক্সিনের মাত্রা কমে গেলে। তবে প্রথমেই যেটা বলবে সেটা হলো যে হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন নিঃসরণ হবে, এবং সেই হরমোন এসে ক্রমান্বয়ে বলা হয়েছে সেই হরমোন এসে পিটুইটারিকে উদ্দীপিত করবে, পিটুইটারি তার ফলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণ করবে, যাকে বলা হয় TSH। চলে আসছি এর পরের প্রশ্নে। বীজের অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণমুকুলের যে সংঘটিত চলনটি সেটি হলো, দেখো জিওট্রপিজম মানে মাটির দিকে যে চলন হয়, অর্থাৎ এটা মূলের হবে, তাহলে হবে না। ভ্রূণ মুকুল মানে যেটা মাটির ওপর দিকে বর্ধিত হয়, বিটপ অংশ বা কাণ্ড, ফুল, পাতা এগুলো তৈরি করে, সেই অংশটাকে বলে ভ্রূণ থেকে প্রথম যেটা ওপর দিকে ওঠে তাকেই বলে ভ্রূণ মুকুল। তাহলে জিওট্রপিজম মানে মাটির দিকে তার চলন হবে না, ট্যাকটিক চলন তো হবেই না, ওটা সামগ্রিক চলন। ফটোট্রপিজম এইটাই হবে, অর্থাৎ আলোর দিকে যে চলন সেটাকে বলে ফটোট্রপিজম। হাইড্রোট্রপিজম মাটির ওপর দিকে কোথাও জলের সন্ধান করতে সে যাবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে যে চলনটি সংঘটিত হবে তাকে বলা হয় ফটোট্রপিক চলন, বা এক কথায় বলে ফটোট্রপিজম। লাস্ট প্রশ্ন আজকের ভিডিও, সেটা হলো ফার্নের অযৌন দশার এককোষী গঠনটি হলো। ফার্নের জীবনচক্রে তোমরা জনন পড়লে দেখবে, আগের ভিডিওতেও আমি এটা বলেছি, আমার আলাদা করে ভিডিও করাও আছে যৌনুক্রম নিয়ে। তা সেই যৌনুক্রমে দেখা যায় একটা অযৌন দশায় কিছুকাল তারা জীবন কাটায় ফার্ন, মস এরা, আর কিছুকাল তারা যৌন দশা হিসেবে জীবন কাটায়। তাহলে এই অযৌন দশায় তারা রেণু উৎপন্ন করে। রেণু উৎপাদনের জন্য যে অংশটির মধ্যে রেণু তৈরি হয় তাকে বলা হয় সোরাস। সোরাস অবশ্যই এককোষী নয়, তার মধ্যে বহুকোষী একটা গঠন পাতার নিচে থাকে, তার মধ্যে উৎপন্ন যে রেণুটি সেটি এককোষী একটি গঠন। এছাড়া জাইগোট ডিম্বাণু এককোষী গঠন, কিন্তু সেগুলো অযৌন দশার এককোষী গঠন নয়, সেগুলো ওদের যৌন দশার এককোষী গঠন। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করে। তাহলে ফার্নের অযৌন দশার এককোষী গঠনটি হলো রেণু। আজকের প্রশ্ন উত্তরের আলোচনার ভিডিও এখানেই শেষ। তোমরাও চাইলে তোমাদের ছবি সহ, নাম সহ এরকম প্রশ্ন পাঠাতে পারো আমার ইমেল আইডিতে। ইমেল আইডিটা আমি দিয়ে দিচ্ছি, সেখানে পাঠিও। ভালো থেকো সবাই।